তো ট্রান্সলেশনটা আমরা দেখছি প্রত্যেকে। দেখো মিনিংটা প্রথমে প্রথমে বুঝতে হবে। ট্রান্সলেশনের প্রথমে শুরুতেই আমাদের কি করে নিতে হবে, পুরোটা রিডিং পড়ে নিতে হবে, এবং রিডিং পড়ে আমাদের কিন্তু মিনিংটা প্রথমে একটু বুঝে নিতে হবে, কেননা পুরো কিন্তু হুবহু আমরা সবসময় যে ট্রান্সলেশন করব সেটা কিন্তু আমাদের পসিবল হয়ে ওঠে না। সুতরাং আমরা কিন্তু আমাদের যেরকমভাবে করার দরকার, যে মিনিংটা বুঝে মিনিংটা কিভাবে কোন টেন্সের ওপর বেস করে আছে, সেগুলো কিন্তু আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে। তো প্রথম থেকে আমি পড়ছি, দেখে নাও। 12ই ডিসেম্বর 1910 সালে বাঁকুড়ার বড়জোড়া ব্লকের সমৃদ্ধ গ্রাম বেলিয়াতুরের বিমল ঘোষ জন্মগ্রহণ করেন। ওকে। তার পিতা ছিলেন বেঙ্গল কেমিক্যালের সঙ্গে যুক্ত জাতীয়তাবাদী কেমিস্ট অন্নদা প্রসন্ন ঘোষ। বিমল ঘোষেরই উদ্যোগে 1940 সালে আনন্দবাজার পত্রিকার ছোটদের বিভাগ আনন্দ মেলার প্রতিষ্ঠা হয় ও তার প্রসার ঘটে। আনন্দ মেলার মাধ্যমে শিশু ও কিশোরদের জন্য তিনি মণি মেলা নামে একটি সংগঠন গড়ে তোলার কথা ঘোষণা করেছিলেন। সেই সময় বাংলা ও বাংলার বাইরে এই সংগঠনটি যথেষ্ট প্রভাব বিস্তার করেছিল। যেমন বিহারের পাটনায় অত্যন্ত জনপ্রিয় ছিল মণিমেলা। এমনকি ভারতের বাইরেও মৌমাছির মধু ছড়িয়ে পড়েছিল। ছোটদের জন্য বিমল ঘোষ অজস্র ছড়া, কবিতা, নাটক, উপন্যাস, গল্প ও প্রবন্ধ রচনা করেছেন। চ্যাঙা ব্যাঙা বইটির জন্য তিনি পুরস্কারও লাভ করেন। বিমল ঘোষ হলেন বাংলা সাহিত্যের মণি। বিমল ঘোষ হলেন বাংলা সাহিত্যের মণি। ইজ ইট ক্লিয়ার টু ইউ অল? প্রত্যেকে বুঝতে পেরেছ? প্রত্যেকে বুঝতে পেরেছ? একদম আনন্দবাজার পত্রিকা থেকে, রিসেন্ট আমাদের আনন্দবাজার পত্রিকা থেকে আমি নিয়েছি এটা। তো আমরা এখন যেহেতু WBCS পরীক্ষা নোটিফিকেশান খুব সামনেই বেরোতে চলেছে, সো আমরা কিন্তু ট্রান্সলেশন এবং প্রিসাইসের ওপরে নজর রাখবো। এবং অলরেডি আমরা অনেক রিপোর্ট করেও ফেলেছি রাইটিংয়ের। কিছু কিছু রিপোর্ট আমি আরও লেখাতে থাকবো, তোমরা দেখতে থাকবে এবং বাড়িতে প্র্যাকটিস করবে। এবং আমি চেষ্টা করব কিছু সেন্টেন্স স্ট্রাকচার আরও তোমাদেরকে দিয়ে দেওয়ার জন্য, যাতে তোমরা তোমাদের লেখাগুলোকে আরও সমৃদ্ধ করতে পারো। তো প্রথম আমরা এই লাইনটাকে ট্রান্সলেট করব। প্রথম আমরা এই লাইনটাকে ট্রান্সলেট করব। কোনটা? 12ই ডিসেম্বর 1910 সালে বাঁকুড়ার বড়জোড়া ব্লকের সমৃদ্ধ গ্রাম বেলিয়াতোরে বিমল ঘোষ জন্মগ্রহণ করেন। এইটাকে প্রথম তোমরা ট্রান্সলেট করবে। প্রথম এইটাকে ট্রান্সলেট করার চেষ্টা করো। যে এটা ট্রান্সলেট করতে গেলে আমাকে কি করতে হবে আগে দেখে নাও। যারা পারছো তারা তো করছোই, যারা পারছো না তারা দেখে নাও। প্রথমে আমাকে কি করতে হবে, এখান থেকে সাবজেক্ট খুঁজে নিতে হবে। সাবজেক্টকে আমাদের কিন্তু বিমল ঘোষ, তাই তো? বিমল ঘোষ জন্মগ্রহণ করেন মানে ওয়াজ বর্ন, সিম্পল ওয়াজ বর্ন। এটা আমরা জানি যে বিমল ঘোষ জন্মগ্রহণ করেন মানে ওয়াজ বর্ন। ওকে, আচ্ছা। জন্মগ্রহণ করেন কোথায় সেটা তোমাকে লিখতে হবে। ইন বেলিয়াতোর, তাই তো? বেলিয়াতোরে কোথাকার, হ্যাঁ, কি সেটা অবশ্যই দেখতে হবে। যে গ্রামটা কীরকম? সমৃদ্ধ গ্রাম। তাহলে এই সমৃদ্ধ গ্রাম ইংলিশ কি? সমৃদ্ধ গ্রাম ইংলিশ অনেকে লিখতে পারো প্রসপেরাস, ঠিক আছে। তারপর তুমি কি লিখতে পারো? ফ্ল্যারিশড বা কি এক্সুবিরেন্ট লিখতে পারো। এক্সুবিরেন্ট লিখতে পারো। এক্সুবিরেন্ট ওয়ার্ডটাও খুব সুন্দর ওয়ার্ড, এটাও লিখতে পারো। ওকে, তো প্রত্যেকে চেষ্টা করো একটু। নিজের আগে দেখি অনেকেই করা শুরু করেছো, একটু দেখি কি করো। এবার বাঁকুড়া জেলা। বাঁকুড়া জেলা মানে হলো যে তুমি কি লিখবে, যে ইন প্রথমে হলো বড়জোড়া ব্লক লিখতে হবে। বড়জোড়া ব্লক অব বাঁকুড়া। কবে? অন। আমরা ডেটের আগে জেনারেলি কী ব্যবহার করব? অন ব্যবহার করব। আমরা ডেটের আগে সবসময় কি ব্যবহার করব? অন ব্যবহার করব। ওকে, বর্ন অ্যাট। ভেরি গুড, প্রত্যেকেরই মোটামুটি হচ্ছে। বাকিরাও চেষ্টা করো, বাকিরাও চেষ্টা করো। বাকিরাও ট্রাই করো।
ভেরি গুড, প্রত্যেকে খুব ভালো লিখছো। তো দেখে নাও, তো আমরা প্রথম সেন্টেন্সটাকে যখন করব তো কিভাবে করব সেটা আমরা দেখছি। আমি তো টাইপ করে দিচ্ছি তোমাদের, যে প্রথমে লিখব বিমল ঘোষ বিমল ঘোষ was born in বেলিয়াতোর। কি সেটা? অ্যান এক্সুবিরেন্ট বা প্রসপেরাস, যে যেটা পারবে লিখবে, ভিলেজ, যেটা কিনা অ্যান এক্সুবিরেন্ট বা প্রসপেরাস ভিলেজ। কোথায়? ইন দ্য বারজোড়া ব্লক অব, কোথাকার? বাঁকুড়া ডিস্ট্রিক্ট, অব বাঁকুড়া ডিস্ট্রিক্ট। কবে জন্মগ্রহণ করেন? অন, আমরা সবসময় মনে রাখবো ডেটের আগে অন বসে। 12th, এই লেখাটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। 12th অব ডিসেম্বর, এটা মনে রাখবে, 12th অব ডিসেম্বর। ওকে, 12th অব ডিসেম্বর, কমা, কবে? 1910। ওকে, তাহলে কি বিমল ঘোষ, দেখে নাও, সরি এক মিনিট, একটু ওয়েট করো, রোজ এই সমস্যাটা হচ্ছে, পেনেরই একটা। যে কি বিমল ঘোষ ওয়াজ বর্ন, মনে রাখবো এই যে জন্মগ্রহণ করাটাকে আমরা কিন্তু ওয়াজ বর্ন লিখব। ইন বেলিয়াতোর, কোথায়? অ্যান এক্সুবিরেন্ট ভিলেজ ইন দ্য বারোজোড়া ব্লক অফ বাঁকুড়া ডিস্ট্রিক্ট। এই ডেটের আগে আমরা কিন্তু সবসময় অন ব্যবহার করব। এবং 12th অব ডিসেম্বর। ওকে, এটা ইম্পর্টেন্ট। 12 ডিসেম্বর, 1910 লিখবো না, 12th অব ডিসেম্বর, ঠিক আছে? বা এরকম লিখতে পারো 12th ডে, এটাও অনেকে লেখে, এটাও কিন্তু কারেক্ট। 12th ডে অব ডিসেম্বর 1910, এটাও মনে রাখতে পারো, যে এটাও তোমরা কি করতে পারো, লিখতে পারো। 12th ডে অব ডিসেম্বর অথবা 12th অব ডে। ইজ ইট ক্লিয়ার টু ইউ অল? প্রত্যেকে আশা করি বুঝতে পেরেছো। এরপরে চলে আসো পরের ইসে আমরা চলে যাচ্ছি। দেখে নাও পরেরটায় কি আছে। তার পিতা ছিলেন বেঙ্গল কেমিক্যালের সঙ্গে যুক্ত জাতীয়তাবাদী মানে ন্যাশনালিস্ট মানে হলো যিনি আমাদের ইন্ডিয়ান ভাবধারায়, তখনকার সময় ইন্ডিয়ান ভাবধারায় যারা থাকে তাদেরকে জাতীয়তাবাদী বলা হতো। জাতীয়তাবাদী কেমিস্ট অন্নদা প্রসন্ন ঘোষ। একদম ইজি টাইপের নিয়েছি, যেগুলো পরীক্ষায় আসার মতো সেইভাবেই আমি সিলেক্ট করেছি। তো এটাও নিজেরা চেষ্টা করো। তাহলে তার পিতা, হিজ ফাদার, ওকে, হিজ ফাদার কি ছিলেন? ওয়াজ এ কেমিস্ট, ঠিক আছে, ওয়াজ এ ন্যাশনালিস্ট কেমিস্ট। কি ছিল? ওয়াজ এ ন্যাশনালিস্ট কেমিস্ট। কোথায়? প্রথমে লিখবো হিজ ফাদার, নাম কি? কমা দিয়ে অন্নদা প্রসন্ন ঘোষ। কি ছিল? ওয়াজ এ ন্যাশনালিস্ট কেমিস্ট। কি ছিলেন? অ্যাসোসিয়েটেড উইথ বেঙ্গল কেমিক্যাল। অ্যাসোসিয়েটেড উইথ বেঙ্গল কেমিক্যাল। ট্রাই করো, দেখি তোমরা কে কেমন লেখো। ট্রাই ইট ফার্স্ট, প্রত্যেকে লেখো। কেমিস্ট কথাটা কোথায় প্রিয়শ্রী? কমা দিতে হবে। ভেরি গুড বিদিশা, ভেরি গুড, প্রত্যেকে খুব ভালো লিখছো। থ্যাংক ইউ অল, ভেরি গুড, ভেরি গুড। চলো আমরা নিজেরা লিখে নেই। তোমরা খুব সুন্দর লিখছো, যে হিজ ফাদার, কমা অন্নদা প্রসন্না
ঘোষ, কমা, আর ন্যাশনালিস্ট কি ছিলেন? কেমিস্ট। অ্যাসোসিয়েটেড উইথ, এখানে অ্যাসোসিয়েটেড উইথ এই জায়গার ব্যবহারটা আমি বলে দেবো, অ্যাসোসিয়েটেড উইথ বেঙ্গল কেমিক্যাল। ভালো করে দেখবে যে এইখানটায় আমরা যখন করব এই ধরনের ক্ষেত্রে, তো আমাদের কিন্তু দেখে নাও যে আমি বলছি এই যে অ্যাসোসিয়েটেড উইথ আমি লিখলাম, এটা অ্যাকচুয়ালি কি জানো তো? হু ইজ, সরি, বা হু ওয়াজ, অ্যাকচুয়ালি হবে হু ওয়াজ, হু ওয়াজ অ্যাসোসিয়েটেড উইথ, এই জায়গাটা আমি লিখে দিচ্ছি, হু ওয়াজ অ্যাসোসিয়েটেড উইথ। তার জন্য এখানে আমরা এই হু ওয়াজটা কী করতে পারি, পার্টিসিপেল ইউজ এগুলো, তো আমরা এটা বাদ রাখতে পারি, এটাকে অমিট রাখতে পারি, লিখে আমরা কি লিখতে পারি, কেমিস্ট অ্যাসোসিয়েটেড উইথ বেঙ্গল কেমিক্যালস। ওকে, পরেরটায় চলো। হ্যাঁ, এখানে একটা ওয়াজ হবে, ইয়েস, হ্যাঁ ওয়াজ হবে, ইয়েস ঠিক বলেছ, আমারই ভুল। এখানে কেমিস্ট ওয়াজ, হ্যাঁ আচ্ছা ওয়াজটা এখানে না, কেমিস্ট ওয়াজটা আগে হবে, সরি ফর দ্যাট। ওয়াজ আ ন্যাশনালিস্ট কেমিস্ট। আচ্ছা, এরপরে চলে আসো, দেখে নাও। প্রত্যেকটা লাইন আমরা ধরে ধরে করতে থাকলে আমাদের ক্ল্যারিটিটা বাড়বে। তারপরে হলো বিমল ঘোষেরই উদ্যোগে 1940 সালে আনন্দবাজার পত্রিকা ছোটদের বিভাগ আনন্দ মেলার ছোটদের বিভাগ আনন্দ মেলার প্রতিষ্ঠা হয় ও তার প্রসার ঘটে। ভালো করে একটু দেখো, সালটা 1940 বলেছে, কিন্তু দেখো বাংলায় তোমার এখানে কি আছে, হয় আছে, তাই না? আর কি আছে, প্রসার ঘটে। সুতরাং তোমরা বাংলা পড়ে কিন্তু কখনোই করতে যাবে না যে এটার ডিসিশন নিতে যেও না যে এটা টেন্স কি হবে। হ্যাঁ, এটা টেন্স কিন্তু যেহেতু 1940 সাল দেয়া আছে, সুতরাং আমরা এটাকে ধরেই নেব যে প্রসার হয়েছিল, প্রতিষ্ঠা হয়েছিল এবং তার প্রসার ঘটেছিল। ওকে, তাহলে আমরা কি লিখব, বিমল ঘোষেরই উদ্যোগে। তাহলে উদ্যোগে, এই যে বিমল ঘোষেরই উদ্যোগে, এই ধরনের সেন্টেন্সে আমরা শুরু করব উইথ দিয়ে, উইথ দ্য ইনিশিয়েটিভ অফ, মানে হলো বিকজ অফ দ্য, যে বিমল ঘোষের উদ্যোগের কারণে, যেখানেই দেখবে এই ধরনের মিনিং আসছে যে অমুকের উদ্যোগে, অমুকের কারণে, এরকম যখনই আসবে তখনই বিকজ অফের ব্যবহার আনবে, আর বিকজ অফকে আমরা উইথ দিয়ে সেন্টেন্স শুরু করি, উইথ দ্য ইনিশিয়েটিভ অফ। নাও এবার করো নিজেরা, প্রসার ঘটা ইংলিশটা দেখি তোমরা কে কী লেখো, তারপর আমি একটা খুব সুন্দর ইংলিশ শিখিয়ে দিচ্ছি, ট্রাই করো, প্রত্যেকে ট্রাই করো। প্রত্যেকে ট্রাই করো। প্রত্যেকে ট্রাই করো। দেখে নাও যে আমরা কিভাবে করব, উইথ দ্য ইনিশিয়েটিভ, ইনিশিয়েটিভ
কার ইনিশিয়েটিভ? অব বিমল ঘোষ। অব বিমল ঘোষ। আনন্দ মেলা, কমা দিয়ে বিমল ঘোষ, কমা দেব অবশ্যই, আনন্দ মেলা, a section for children। কি হয়েছিল? কোথায়? অন আনন্দবাজার। অন আনন্দবাজার ওয়াজ, প্রতিষ্ঠিত হওয়া মানে শুরু হয়েছিল, ঠিক আছে, ইনিশিয়েটেড। প্রতিষ্ঠাকে আমরা কোথাও যদি কেউ স্কুল কলেজ প্রতিষ্ঠা করেন সেখানে এস্টাবলিশ লিখব, ওকে, আমরা ইনিশিয়েটেড করব। আরেকটা, এবার একটা খুব সুন্দর ইংলিশ দেব, এই যে প্রসার ঘটা, প্রসার ঘটা ইংলিশকে বলবে অ্যান্ড র্যাম্পড আপ। দুর্দান্ত ফ্রেজাল ভার্বের ব্যবহার, একে বলা হয় র্যাম্পড আপ। হিন্দু পত্রিকা খুব ব্যবহার করে থাকে। সো আমরা যেহেতু হিন্দু পত্রিকাকে ফলো করে এগোচ্ছি, তো আমাদের কিন্তু এই ধরনের ইউজগুলো একটু মাথায় রাখতে হবে। এই র্যাম্পড আপ বলা হয় একে, বাংলায় যাকে তুমি বলতে পারো প্রসার ঘটা, যাকে বাংলাটা এখানে লিখলাম না, সরি, কেননা আমি পুরোটা ইংলিশে যখন লিখছি এখানে ইংলিশটাই থাকুক আমাদের। বাংলা মানেটা হলো প্রসার ঘটা, মনে রাখবে এটা। একে র্যাম্পড আপ বলা হয়, প্রসার ঘটা। হোপফুলি ক্লিয়ার টু ইউ অল, হোপফুলি ক্লিয়ার টু ইউ অল। প্রত্যেকে বুঝতে পেরেছো আশা করি। এই শব্দের ব্যবহারটা তোমরা আশা করি ইউজ করতে পারবে। আর এই যে ইনিশিয়েটেড, হ্যাঁ, ইনিশিয়েটেড, যেখানে কেউ স্কুল কলেজ কোনো বিল্ডিং প্রতিষ্ঠা করছে সেই ক্ষেত্রে তুমি এস্টাবলিশ দিও, কিন্তু যেহেতু উনি এইটা শুরু করেছিলেন আনন্দ মেলাটা, এ সেকশন ফর চিলড্রেন, কোথায়? অন আনন্দবাজার, এটা উনি শুরু করেছিলেন, ওটাকে তো আর প্রতিষ্ঠা করা যায় না। বেঙ্গলির সঙ্গে ইংলিশ মিনিকের কিন্তু একটু ডিফারেন্স আছে, একদম হুবহু করলে কিন্তু হবে না আমাদের। এখানে কি হবে? ইনিশিয়েটেড হবে। আর এই যে প্রসার ঘটেছিল সেটাকে আমরা র্যাম্পড আপ বলবো। ওকে, ভেরি গুড। এরপরে আমরা আবার চলে আসি দেখে নাও এরপরে কি আছে। আনন্দ মেলার মাধ্যমে শিশু ও কিশোরদের জন্য তিনি মণিমেলা নামে একটি সংগঠন গড়ে তোলার কথা ঘোষণা করেছিলেন। এবারে যে ঘোষণা করেছিলেন মানে কি, যে এখানে ঘোষণা করেছিলেন, তো এইটা থেকেই কিন্তু আমি সেন্টেন্সটাকে লিখবো না, আমাকে কি করতে হবে, যে ডিক্লেয়ার্ড অনেকে না বুঝে লিখে ফেললে, দেখে নাও, সেই সময় বাংলা ও বাংলার বাইরে এই সংগঠনটি যথেষ্ট প্রভাব বিস্তার করেছিল। তাহলে এই যে পরের লাইনটা, পরের লাইন থেকে এইটুকুনি আশা করি সবাই বুঝতে পারছো যে জিনিসটা কি হয়ে গেছিল, শুরু হয়ে গেছিল। জিনিসটা কি হয়ে গেছিল, শুরু হয়ে গেছিল। তার মানে ঘোষণা করেছিলেন, আর এইখানে পরের লাইনে দেখা যাচ্ছে যে জিনিসটা অলরেডি ব্যাপ্ততা পেয়ে গেছিল, ছড়িয়ে পড়েছিল, যথেষ্ট প্রভাব বিস্তার করেছিল। তার জন্য আমরা কি করব, আমরা এই ঘোষণাটাকে আমরা লিখব স্টার্টেড, সিম্পলি স্টার্টেড লিখব, ডিক্লেয়ার্ড লিখব না, ঠিক আছে। ডিক্লেয়ার তো মানে তো যে সেটা আবার শুরু করেছিল সেটা তো আর বলেনি, কিন্তু অলরেডি পরের লাইনে বলে দিয়েছে যে জিনিসটা কি হয়েছিল, বিস্তার করেছিল, মানেই শুরু হয়ে গেছিল। তার মানে যে উনি কি করেছিলেন, আনন্দ মেলার মাধ্যমে শিশু কিশোরদের জন্য তিনি মণিমেলা নামে একটি সংগঠন গড়ে তুলেছিলেন সেই সময়, তার মানে গড়ে তুলেছিলেন। ওকে, স্টার্টেড তার মানে শুরু করেছিলেন, গড়ে তুলেছিলেন বা শুরু করেছিলেন, সেটা তোমরা করতে পারো। আচ্ছা, ওখানে একটা সাল হবে, তাই তো তোমাদের কথা অনুযায়ী। হ্যাঁ, আমার এই ভুল হয়েছে, কোথায়, উইথ দ্য ইনিশিয়েটিভ, এত আনন্দমেলা সেকশন আনন্দবাজার ওয়াজ ইনিশিয়েটেড অ্যান্ড র্যাম্পড আপ। ওয়াজ ইনিশিয়েটেড বাংলাটা একটু দেখে নিই আমরা, যে ওয়াজ ইনিশিয়েটেড বাংলাটা কি দিয়েছে, 1940 সালে ঘোষিত, 1900 আনন্দবাজার পত্রিকার ছোট আনন্দমেলার প্রতিষ্ঠা হয়। তার মানে ইনিশিয়েটেড অন, ওখানে আমাদের কি করে দিতে হবে, এখানে হলো আমাদের দিয়ে দিতে হবে হলো সালটা, সালটা আমাদের এখানেই দিয়ে দিতে হবে, in 1940 and then ramped up, এখানে দেন দিতে হবে তখন আমাকে, তাহলে
যে তারপরে কি হয়েছিল, প্রসার ঘটেছিল। ঠিক আছে, আচ্ছা এরপরে চলে আসো যে তোমরা এই লাইনটাকে তাহলে কিভাবে লিখবে, যে এই যে দেখে নাও যেটা আমি আলোচনা করলাম এখন, যেটা নিয়ে আমরা আলোচনা করলাম, কোনটা নিয়ে, এই যে আনন্দ মেলার মাধ্যমে শিশু কিশোরদের জন্য, এই সেন্টেন্সটা একটু প্রত্যেকে করো, বা সেট আপ, ইয়েস গোবিন্দ, সেট আপ, আমরা সেট আপও করতে পারি, ইয়েস ভেরি গুড। প্রত্যেকে একটু স্টার্ট করো, করো এটা, এই লাইনটা, এই যে আনন্দ মেলার মাধ্যমে, একটু অন্য কালি দিয়ে দিই যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়, এই যে এইটা, আনন্দ মেলার মাধ্যমে শিশু কিশোরদের জন্য তিনি মণি মেলা নামে একটি সংগঠন গড়ে তোলার কথা ঘোষণা করেন। সেই সময়, আচ্ছা গড়ে তোলার কথা ঘোষণা করেন এইটুকুনি আগে করো। দেখে নাও এটাকে আমরা কিভাবে লিখব। আনন্দ মেলার মাধ্যমে শিশু কিশোরদের জন্য তিনি মণি মেলা নামে একটি সংগঠন গড়ে তোলার কথা ঘোষণা করেন। তাহলে প্রথম আমার সাবজেক্টকে মণি মেলা, ঠিক আছে, হি সেট আপ, তাহলে আমরা শুরু করব, হি সেট আপ হি set up an organization set up an organization for children named Manimala ইন অ্যাসোসিয়েশন উইথ, এই যে এইটার ব্যবহার কিন্তু তোমাদের ইউজ করতে হবে, ইন অ্যাসোসিয়েশন উইথ মানে আনন্দবাজারের সহযোগিতায়, আনন্দ বাজার, ইন অ্যাসোসিয়েশন উইথ আনন্দবাজার। পত্রিকা নিশ্চয়ই আছে কি, আমরা দেখে নেই একবার যে আমাদের পত্রিকা শব্দটা এখানে ব্যবহার হয়েছে কিনা। আনন্দমেলা, আনন্দবাজার পত্রিকা, ছোটদের বিভাগ আনন্দমেলা, এখানে আনন্দ মেলানোর মাধ্যমে শিশু কিশোরদের জন্য তিনি, আচ্ছা থ্রু ইন অ্যাসোসিয়েশন উইথ আনন্দ মেলার মাধ্যমে বলেছে, সরি আনন্দবাজার পত্রিকার মাধ্যমে বলেনি। তাহলে আমাদের কিন্তু এখানে যেটা করতে হবে, উইথ দ্য হেল্প অফ, ইন অ্যাসোসিয়েশন করব না, উইথ দ্য হেল্প অফ আনন্দ মেলা, অথবা উইথ দ্য হেল্প অফ আনন্দ মেলা করব। আমি ভেবেছিলাম ওখানে আছে হয়তো তোমাদের আনন্দবাজার, উইথ দ্য হেল্প অফ আনন্দ মেলা, বা থ্রু করো না, থ্রু জিনিসটা একটু অন্যরকম হয়, উইথ দ্য হেল্প অফ আনন্দ মেলা, এই আনন্দবাজারটা এখানে কেটে দিতে হবে আমাদের। আচ্ছা এরপরে চলে আসো, এরপরে যেটা আছে এখানে, কি আছে, সেই সময় বাংলা ও বাংলার বাইরে এই সংগঠনটি যথেষ্ট প্রভাব বিস্তার করেছিল। প্রত্যেকে লিখে ফেলো, প্রত্যেকে লিখে ফেলো, সেই সময়, অ্যাট দ্যাট টাইম, সেই সময় মানে হলো অ্যাট দ্যাট টাইম, ওকে মনে রাখার চেষ্টা করবে, সেই সময় মানে হলো আমাদের অ্যাট দ্যাট টাইম, দিস অর্গানাইজেশন, ভার বাসলো নয়ন, ইনফ্লুয়েন্সড করতে পারো প্রদীপ ত্রবাগ, কোনো সমস্যা নেই, কিন্তু এই লেখার ইনফ্লুয়েন্সের ইউজটা আমি এখানে দেখিয়ে দিচ্ছি, দেখে নাও কিভাবে করব আমরা, তাহলে একটু ক্লিয়ার হবে তোমার। অ্যাট দ্যাট টাইম, অ্যাট দ্যাট টাইম কি হয়েছিল,
দিস অর্গানাইজেশন, অবশ্যই কমা দিতে হবে, দিস অর্গানাইজেশন হ্যাড ইনফ্লুয়েন্স, এইভাবে করো, হ্যাঁ, তার একটা ইনফ্লুয়েন্স ছিল, অর্গানাইজেশনের একটা ইনফ্লুয়েন্স ছিল, কোথায়? আচ্ছা, আমরা এখানে এখানে চিলড্রেন, ফর চিলড্রেন অ্যান্ড অ্যাডোলেসেন্স, শিশু কিশোর তো, শিশু এবং কিশোর একত্রে আমরা চিলড্রেন ঠিক আছে, শিশু কিশোরকে আমরা ফর চিলড্রেনই যথেষ্ট, ওখানে ওই যে অনেকে অ্যাডোলেসেন্স লিখবে সেটা কিন্তু লিখো না, হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে। হ্যাড ইনফ্লুয়েন্স কি করেছিল, কোথায়, দেখে একটু বাংলাটা আমাকে দেখে নিতে হচ্ছে। হ্যাড ইনফ্লুয়েন্স in Bengal and outside, in Bengal and outside, outside দিলেই আমরা বুঝে যাব যে এটা বেঙ্গলের বাইরের কথা বলেছে, বা আউটসাইড অফ বেঙ্গল, বাংলার বাইরে বলেছে তো, তাই আমরা এখানে আউটসাইড অফ বেঙ্গলটা দিয়ে দিলে আমার মনে হয় ভালো হয়, আউটসাইড অফ বেঙ্গল। না, হ্যাড ইনফ্লুয়েন্স, ঠিক আছে, ইনফ্লুয়েন্স ছিল এটার, এই ইনফ্লুয়েন্সের ব্যবহারটা এইভাবে করতে হবে এখানে। আর ওখানে ইনফ্লুয়েন্স মানে হলো ইনফ্লুয়েন্স খাটিয়েছিল বা ইনফ্লুয়েন্স করেছিল, সেটা নয়, যে এটার কি ছিল ইনফ্লুয়েন্স, এই যে প্রভাব বিস্তার করেছিল, তোমরা হ্যাড ইনফ্লুয়েন্সের ব্যবহার করবে, খুব সুন্দর ইউজ এটা একটা, ওকে, হ্যাড ইনফ্লুয়েন্স, ইনফ্লুয়েন্সড নয়। হ্যাড এখানে থার্ড এখানে কি, হ্যাড আই হ্যাভ এ পেন, এরকম আর কি, আমার একটি পেন আছে, আমার একটি পেন ছিল, আই হ্যাড এ পেন, যেমনি হ্যাড ইনফ্লুয়েন্স, ঠিক আছে, এটার প্রভাব ছিল, এই অর্গানাইজেশনের প্রভাব ছিল কোথায়, বেঙ্গলে এবং বেঙ্গলের বাইরে, ওকে। এরপর যেমন বিহার ও পাটনায় অত্যন্ত জনপ্রিয় ছিল মণিমেলা, করে ফেলো প্রত্যেকে, বিহারের পাটনায় অত্যন্ত জনপ্রিয় ছিল মণিমেলা, করে ফেলো, অত্যন্ত জনপ্রিয় ছিল মণিমেলা, কি হবে? জনপ্রিয় থাকা ইংলিশ কি? পপুলার। তাহলে আমরা যখন এরকম লিখব, তাহলে এখানে লিখে ফেলব উদাহরণস্বরূপ বলেছে, তাহলে সিম্পল, ফর এক্সাম্পল, কমা দিয়ে অ্যাট দ্যাট টাইম, এখানে থাক বা না থাক আমাকে অ্যাট দ্যাট টাইম লিখতেই হবে, যে ওই সময়, ঠিক আছে, ইট ওয়াজ ভেরি পপুলার, very popular in Patna, সেটা কোথায়? বিহার, very popular in Patna, কমা বিহার, অফ বিহার করব না, কমা দিয়ে বিহার লিখব, তাহলেই বুঝে যাব যে এটা বিহারের পাটনার কথা বলা হয়েছে, ওকে। বিহার অফ পাটনা লেখার দরকার নেই, ওটার থেকে আমাদের এইভাবে লিখলে একটু সুন্দর হয়, ওকে। আচ্ছা, এরপরে আমরা চলে যাব, কি আছে, ভারতের বাইরেও মৌমাছির মধু ছড়িয়ে পড়েছিল, এই লাইনটাকে কিভাবে করা যায়? ভারতের বাইরেও মৌমাছির মধু ছড়িয়ে পড়েছিল, ওনাকে অ্যাকচুয়ালি ডাক নামে মৌমাছি বলা হতো, বাচ্চা কাচ্চাদের জন্য ওরা মৌমাছি বলতো, তাহলে মৌমাছির মধু ছড়িয়ে পড়েছিল, মৌমাছি যদি এই ভদ্রলোক হন, মধুটা কি তার সাহিত্য কলা, তাই তো, তার মানে এখানে আমাকে লিখতে হবে ভারতের বাইরেও তার সাহিত্য কলার যে, তার যে কনজিউজিয়ার, তার যে পারসেপটিভনেস লিটারেচারের ওপর, সেটা কি হয়েছিল, ছড়িয়ে পড়েছিল, ওকে। তাহলে আমাদের এইটাখানে গিয়ে এই জায়গাটাকে এইভাবে লিখতে হবে, দেখে নাও, অনেকেই হয়তো প্রথম দিকে না বুঝতে পারলে কিন্তু এই জায়গাটা লেখা যাবে না একদম, যে আমাদেরকে কিন্তু লিখতে গেলে এই জায়গাটা এইভাবেই লিখতে হবে,
কারণ এখানে মৌমাছিও নেই, আমাদের মধুও নেই। তাহলে মৌমাছি বলতে এই ভদ্রলোকের যে কৃতিত্ব আর্ট অ্যান্ড লিটারেচারে, সেটার কথা এখানে বলা হয়েছে। তাহলে আমরা এখানে যে লিখব এমনকি, ইভেন ইভেন his arts of literature, his arts বা his perceptiveness, এরকম his perceptiveness in arts and literature, মধু বলতে এই আর্টস অ্যান্ড লিটারেচারকে বলছে, আর মৌমাছি বলতে এই ভদ্রলোককে বলছে। হিজ আর্টস অ্যান্ড লিটারেচার, বিমল ঘোষ লিখবো না, হিজ লিখবো। ইভেন হিজ আর্টস অ্যান্ড লিটারেচার কি হয়েছিল, গট স্প্রেড আউটসাইড অফ ইন্ডিয়া। আউটসাইড ইন্ডিয়া অনেকে লেখে, আউটসাইড অফ ইন্ডিয়াও লেখা যায়, বোথ আর কারেক্ট, কিন্তু আমরা আউটসাইড অফ ইন্ডিয়াই লিখব। গট স্প্রেড আউটসাইড অফ ইন্ডিয়া। বোঝা গেল যে ট্রান্সলেশনের ক্ষেত্রে আমাদের কিভাবে করতে হলো। ইজ ইট ক্লিয়ার টু ইউ অল? প্রত্যেকে বুঝতে পেরেছো এই জায়গাটা, যে কিভাবে করে আমাদের এই জায়গাটাকে সেন্সটাকে নিতে হলো, এই যে ট্রান্সলেশনে সেন্সটাকে নিয়ে নেওয়া। যে এখানে তো মৌমাছিও নেই, মধুও নেই, তাহলে মৌমাছি এখানে বলতে গেলে এই লোকটাকেই বলেছে, হিজ। এটা কিন্তু তোমাকে ধরে নিতে হবে, এবং এইভাবেই WBCS এর ট্রান্সলেশনগুলোকে ওরা কিন্তু দিয়ে থাকতে পারে। তো তোমাদের কি করতে হবে, তার যে এই যে মৌমাছি মানে হিজ, এই যে তোমার কি পারসেপটিভনেস ইন আর্টস অ্যান্ড লিটারেচার, আর্ট এবং লিটারেচারে তার যে কি পারসেপটিভনেস মানে দক্ষতা, পারসেপটিভ মানে বিচক্ষণতা, ওকে, যাকে বলা হয় আর কি, মানে জ্ঞান আর কি, নলেজ, ঠিক আছে, এটাও লিখতে পারো, হিজ নলেজ ইন আর্টস অ্যান্ড লিটারেচার। কেউ যদি নলেজও লেখো, ঠিক আছে, সেটাও তুমি লিখতে পারো, নো প্রবলেম অ্যাট অল। গট স্প্রেড কোথায়, আউটসাইড অফ ইন্ডিয়া। এরপরে চলে আসো, অন্য কালিতে মার্ক করছি তাহলে সুবিধা হবে প্রত্যেকের। ছোটদের জন্য বিমল ঘোষ অজস্র ছড়া, কবিতা, নাটক, গল্প, উপন্যাস ও প্রবন্ধ রচনা করেছেন। খুব সোজা সেন্টেন্স, প্রত্যেকে লেখো, আমি বলবো না, অনেক তোমাদের এই ধরনের সেন্টেন্স বলেছি, তোমরা লেখো। তবে এই ক্ষেত্রে আমি বলে দেই যে মিনিংগুলো কিন্তু একটু আমাদের দরকার হতে পারে। ছড়াগুলোকে আমরা রাইমস বলবো, ঠিক আছে, অজস্র ছড়া মানে রাইমস, কবিতা মানে পোয়েমস, ড্রামা, স্টোরি, নোভেল, আর কি তোমার প্রবন্ধ বলতে পারো, যে এসেইজ যাকে বলতে পারো, এসেইজ, হ্যাঁ, রচনা করেছেন, বলে দিলাম। তাহলে বিমল ঘোষ রোট মেনি রাইমস, পোয়েমস। এই জায়গাটা প্রদীপ্ত বাগ, এই ক্ষেত্রে আমি শিখিয়ে দিচ্ছি যে এই ধরনের সেন্টেন্সে আমরা কি করব, আমি বলছি তোমাদের। প্রত্যেকে আগে লেখো নিজেদের মতো করে, যে এ এটা করেছেন, এ অমুকটা রচনা করে গেছেন। এই ধরনের ক্ষেত্রে আমরা সবসময় প্যাসিভ সেন্টেন্সকে প্রাধান্যতা দেব। এটা আমাদের যে লিটারেচারগুলো তোমরা যদি একটু পড়ো, বিভিন্ন ইংরেজি সাহিত্যের লিটারেচার, দেখবে কেউ কোনো অবদান রাখছে, যে সমস্ত অবদান সোসাইটিতে রেখে গেছে, সেই অবদানগুলোকে আমরা সবসময় সেই সেন্টেন্সগুলোকে দেখবে বড় বড় রাইটাররা প্যাসিভে লিখেছে। তো আমরা প্যাসিভে রেখার একটা এই ধরনের ক্ষেত্রে সেন্টেন্সগুলোকে একটা প্রবণতা রাখবো, তাহলে আমাদের সেন্টেন্সের গঠন এবং খুব শ্রুতি মধুর হয় বা দেখতেও ভালো লাগে। তাহলে আমরা কি লিখব, মেনি রাইমস, মেনি, দেখে নাও, রাইমস, কমা পোয়েমস, কমা কি হবে, প্লেস, নাটক, তারপরে স্টোরিজ, যদি কিছু বাদ যায় একটু জুড়ে নিও তোমরা, কারণ এতগুলো তো, স্টোরিজ, কমা নোভেলস, আমি কিন্তু না দেখে লিখছি যতদূর মনে করতে পারছি, অ্যান্ড এসেস কি, হ্যাড বিন রিটেন, হ্যাড বিন যেহেতু পাস্টে হচ্ছে তাই প্যাসিভে হবে, অনেক দিন আগে ঘটে গেছে না, তাহলে হ্যাড বিন রিটেন,
হ্যাড বিন রিটেন, ঠিক আছে, বাই বিমল ঘোষ। বাই বিমল ঘোষ। এই ধরনের সেন্টেন্সগুলোকে আমরা সবসময় কি করব, আমরা সবসময় চেষ্টা করব কিসে লেখার, আচ্ছা ছোটদের জন্য, আচ্ছা হ্যাড বিন রিটেন এসএইচ ফর চিলড্রেন, এখানে ফর চিলড্রেন ছোটদের জন্য, সরি চিলড্রেন, had been written by Bimal Ghosh, had been written by Bimal Ghosh. Is it clear to you all? Is it clear to you all? প্রত্যেকে বুঝতে পেরেছো কোন ধরনের সেন্টেন্সকে আমরা কিভাবে লিখব? Is it clear? প্রিয়শ্রী প্যাসিভ হলে হ্যাড বিন আর পাস্ট পারফেক্ট হলে হ্যাড, ওকে, প্যাসিভ হলে হ্যাড বিন, ঠিক আছে, যেমন হি হ্যাড গন টু দ্য স্কুল, ওকে, আমরা লিখতে পারি, বা একটা কিছু করেছিল, ঠিক আছে, হি হ্যাড ডান দ্য সাম, তা আমরা করতে পারি দ্য সাম হ্যাড বিন ডান, এরকম আর কি, প্যাসিভ হলে, ওকে। আচ্ছা, এরপরে গ্রামার ক্লাসগুলো দেখতে থাকো, আমি ভয়েস করাবো, তখন দেখবে ক্লিয়ার হয়ে যাবে, ওকে। আচ্ছা, এবার আমরা চলে যাব পরেরটায়। চ্যাঙা ব্যাঙা বইটির জন্য তিনি পুরস্কার লাভ করেন। এটাকেও আমরা কি করব, এই যে লাভ করা, কোনো কিছু তৈরি করেছেন, এটাকেও আমরা কি করব, প্যাসিভ করব, ঠিক আছে। হি ওয়াজ অ্যাওয়ার্ডেড উইথ দ্য প্রাইজ ফর দ্য বুক চ্যাঙা ব্যাঙা, ভেরি গুড। হি ওয়াজ অ্যাওয়ার্ডেড উইথ দ্য প্রাইজ ফর দ্য বুক চ্যাঙা ব্যাঙা, ইয়েস। এই তো সেন্সটা ডেভেলপ হচ্ছে তোমাদের, যে কোন ধরনের সেন্টেন্সগুলোকে আমরা কি করব, প্যাসিভে লিখব। তাহলে এখানে লিখব হি ওয়াজ অ্যাওয়ার্ডেড উইথ, হি ওয়াজ অ্যাওয়ার্ডেড উইথ দ্য প্রাইজ করার দরকার নেই, হি ওয়াজ অ্যাওয়ার্ডেড মানে এই পুরস্কার জিতেছিল, ঠিক আছে। হি ওয়াজ অ্যাওয়ার্ডেড ফর হিজ বুক, ইয়েস, ফর হিজ বুক। ওদিক তো ক্লিয়ার হলো ব্যাপারটা, যে আর এই যে চ্যাঙা ব্যাঙা যখন লিখবে একটু ইনভার্টেড কমার মধ্যে লিখবে, কারণ এটা তো একটা বইয়ের নাম, ওরা বাংলায় নাই দিতে পারে, আমরা কিন্তু ইংলিশে এটাকে ইনভার্টেড কমার মধ্যে দিলে সুন্দর হয় আমাদের। হি ওয়াজ অ্যাওয়ার্ডেড ফর হিজ বুক চ্যাঙা ব্যাঙা। ইজ ইট ক্লিয়ার? প্রত্যেকে বুঝতে পেরেছ? ইজ ইট ক্লিয়ার? অ্যাওয়ার্ডেড মানেই প্রাইজ, অয়ন, হ্যাঁ, এখানে আমাদের জোর করে আমাদের লেখার দরকার নেই, প্রাইজ। বুঝেছিস অয়ন? ক্লিয়ার ভাই? ওকে, ফাইন। এরপরে আনন্দবাজার ট্রান্সলেশন একটু এরকমই হয়, একটু সময় লাগে, বাট আমরা কোনো চিন্তা নেই, আমরা কিন্তু সময় নিয়েই করব, আমরা তাড়াহুড়ো করব না, কারণ আমাদের কিন্তু শিখতে হবে এবং আমাদের ভালো স্কোর করতে হবে পরীক্ষা, এটা আমাদের টার্গেট। বিমল ঘোষ হলেন বাংলা সাহিত্যের মণি, বিমল ঘোষ হলেন বাংলা সাহিত্যের মণি। এবার এই মণিকে তোমরা কি লিখবে? জেমস লিখে দেবে? দেখি কে লিখে। এই তো আমি জানি প্রত্যেকে, অনেকেই জেম লিখে দেবে, যেই দেখলো যে মণি আছে আমাকে লিখতেই হবে জেম। ডোন্ট, একদম এরকম লেখা যায় না, না অ্যাপেল অফ আই ওরকম লিখো না, অ্যাপেল অফ আই মানে হলো কারো কাছে খুব আদরের ব্যক্তি, এরকম আর কি, হ্যাঁ, হিমানি লিখো না অ্যাপেল অফ আই। ইডিয়মের মিনিং, ইডিয়ম একটু কম ইউজ করার চেষ্টা করবে রাইটিংয়ের মধ্যে, কেননা ইডিয়মগুলোর মিনিংগুলো একটু কমপ্লিকেটেড, কোন সেন্সে কখন ব্যবহৃত হয় এটা কিন্তু ক্ল্যারিটি নেই আমাদের কাছে, ওকে। মাস্টারপিসও করা যায় না, স্কলার করতে পারো সিম্পল, ওকে, সিম্পল স্কলার করো। মাস্টারপিস হলো নাটকের ক্ষেত্রে, অরূপ মনে রাখবি ভাই, যে মাস্টারপিস ব্যবহার করবি, যে কেউ যদি বলল অমুক নাটকটা এর একটা বা বাংলা সাহিত্যের মণি, তো মাস্টারপিস ওই ক্ষেত্রে ব্যবহার করবে, কোনো নাটকের ক্ষেত্রে। তো আমরা এখানে স্কলার লিখবো, সিম্পল, আমরা এখানে সিম্পল স্কলার লিখবো, কোনো কায়দা ফলানোর দরকার নেই, বিকজ আই নিড নাম্বার, নাথিং এলস, আমার নাম্বার দরকার, তাই না? স্কলার, সিম্পল স্কলার, বিমল ঘোষ। এবার কোন টেন্সে লিখব, সবচেয়ে বড় কথা, যে কোন টেন্স, এই সেন্টেন্সটা কোন টেন্স হবে। বিমল ঘোষ হলো বাংলা সাহিত্যের, বিমল ঘোষ হলেন বাংলা সাহিত্যের মণি। দেখো এই সেন্টেন্সটাকে তুমি দুটো টেন্সেই লিখতে পারো, কোনো আপত্তি নেই,
কেউ যদি বলে ভুল হবে দুটো টেন্সে লিখলে, ঠিক নয়, কেননা এখনও উনি বাংলা সাহিত্যের মনেই তুমি সেই হিসেবে ধরছো। এটা একটা জেনারেল স্টেটমেন্ট, ঠিক আছে? ওনাকে এখনও বাংলা সাহিত্যের মনেই বলা হয়। যেমন রবীন্দ্রনাথ আমাদের বিশ্বকবি, আমরা এরকম বলি রবীন্দ্রনাথ আমাদের বিশ্বকবি, রবীন্দ্রনাথ হলেন বিশ্বের কবি বা বিশ্বকবি, তো সেটা কিন্তু এখনও সত্য। সেরকম এটা কি, এটাও একটা জেনারেল স্টেটমেন্ট। সুতরাং তখন উনি শুধু মণি ছিলেন, এখন আর ইনি আর মণি নয়, সেটা কিন্তু নয়। ওনাকে লেখক মণি হিসেবে এখনও রিপ্রেজেন্ট করছে। ইটস ইজ জেনারেল স্টেটমেন্ট। তো জেনারেল স্টেটমেন্ট ক্যান বি রিটেন ইন বা শুড বি রিটেন ইন প্রেজেন্ট টেন্স, সিম্পল প্রেজেন্ট টেন্স। তাহলে আমরা এটাকে সিম্পল প্রেজেন্টে রাখার জন্যই বেশি প্রাধান্যতা দেব। ওকে, is it clear to you all? Is it clear? Yes, Bimal Ghosh is the scholar of Bengali literature. Very good. Bimal Ghosh is the scholar of Bengali literature. ইজ ইট ক্লিয়ার টু ইউ অল? ট্রান্সলেশনটা প্রত্যেকের ক্লিয়ার হয়েছে? বুঝতে পেরেছ? ইজ ইট ক্লিয়ার? না, সেন্সের ওপরে, পাস্ট প্রেজেন্ট ওরকম নয়, এটা তো জেনারেল স্টেটমেন্ট। জেনারেল স্টেটমেন্ট সবসময় সিম্পল প্রেজেন্টে লিখতে হয়। প্রিয়শ্রী, তুমি আমার টেন্সের ক্লাসগুলো দেখে নিও, তোমার এই ক্ল্যারিটিগুলো এসে যাবে। গ্রামারের প্রতি ফোকাস রাখো, আমার টেন্সের ক্লাসগুলো করবে, দেখে নেবে রেকর্ডেড ভিডিওগুলো, তাহলে দেখবে অনেকটা ক্ল্যারিটি এসে যাবে। তো এবার আমরা চলে যাচ্ছি প্রিসাইজ। প্রিসাইজটা আমি পড়বো, বুঝিয়ে দেবো, তোমাদের কাছ থেকে এক্সপেক্ট করব তো তোমরা কে কেমন লিখছো। ওকে, সরি, দেখে নাও। তো আমরা পড়ছি প্রিসাইজ 115, আমরা 115 নাম্বার প্রিসাইজ করছি। কি আছে? খুব সুন্দর একটা পিস অফ রাইটিং থেকে নেওয়া। ট্যাগোর হ্যাড এ ভেরি হেলদি কন্টেম্পট ফর মেয়ার এজিটেশনাল পলিটিক্স হুইচ হি লিঙ্কড টু অ্যান ইঞ্জিন হুইচ কন্টিনিউয়ালি হুইসল অ্যান্ড থ্রোজ আউট কলামস অফ স্মোক উইদাউট এভার মুভিং। কি বললো? আমাদের রবীন্দ্রনাথ ঠাকুরের একটা ঘৃণা ছিল, প্রচ্ছন্ন ঘৃণা বা প্রকট, মানে প্রকট একটা ঘৃণা যাকে বলা হয় হেলদি কন্টেম্পট। কিসের প্রতি? মেয়ার। মেয়ার মানে হলো অনলি, শুধুমাত্র কি অ্যাজিটেশনাল পলিটিক্স, এই যে পলিটিক্সে যে মারামারি বা অ্যাজিটেশন, এটার প্রতি। সেটাকে উনি কিভাবে লিঙ্ক করেছিলেন? যে এমন একটা ইঞ্জিন এটা, যেটা চলছে না কিন্তু শুধু ফোঁস করে কি বার করছে, ধোয়ার পর ধোয়া বার করে যাচ্ছে, মানে কোনো অগ্রগতি নেই, এর কোনো অগ্রগতি নেই, কিন্তু নিজেদের মধ্যেই কি হচ্ছে, একটা রোষ তৈরি করছে শুধু। এটার কথা উনি বললেন। টু দ্য পাইলটস অফ দ্য ইন্ডিয়ান শিপ, এই যে ইন্ডিয়ার শিপ মানে ইন্ডিয়ার যে সরকার, যাকে বলা হচ্ছে পাইলট, যিনি আর কি, যারা আর কি পলিসি মেকার্স, তাদের কথা বলছে। অব ডেস্টিনি, যে ইন্ডিয়ার ভাগ্যের যারা পাইলটস, ইন্ডিয়ার যে ডেস্টিনি আছে তার যারা পাইলট, তাদের প্রতি তার কি অ্যাডভাইস ছিল? ফিয়ার নট দ্য ওয়েভস অফ দ্য সি, যে তোমার সামনে সমুদ্রের যে ওয়েভস আসবে সেটাকে ভয় পেও না, বাট মাইন্ড দ্য লিকস অন ইউর ওন ভেসেল, কিন্তু তুমি মনে রাখবে তোমার নিজেরই ভেসেলে যে লিক আছে সেটার দিকে নজর দাও। মানে কি? যে তুমি অন্যের দোষ খুঁজতে যেও না, তুমি নিজের কি করো, বা অন্যের রোষ বা অন্যের যে রোষ সেটাকে দেখে ভয় না পেয়ে প্রথমে নিজের মধ্যকার যে প্রবলেমগুলো সেটাকে ঠিক করো। এটা উনি কাদেরকে বলেছে? যারা ইন্ডিয়ার পলিসি মেকার, তাদের বলেছে, যারা ইন্ডিয়ার ভাগ্যের পলিসি মেকার ছিল ওই সময়। ইফ উই বিকাম আ সাবজেক্ট পিপল, সাবজেক্ট পিপল মানে হলো যারা অন্যের দাসে দাসত্ব, অন্যের বন্ধনে আবদ্ধ আছে, মানে অন্যের শৃঙ্খলে বদ্ধ, তাদেরকে বলা হয় সাবজেক্ট পিপল। ওকে, ভেরি ইম্পর্টেন্ট অ্যান্ড খুব সুন্দর ইংলিশ। সাবজেক্ট পিপল মানে হলো যারা অন্যের শৃঙ্খলে আবদ্ধ। যে আমরা যদি অন্যের শৃঙ্খলে আবদ্ধ থাকতাম, ইট ওয়াজ নট বিকজ দ্য ব্রিটিশ, এটা ব্রিটিশদের জন্য নয়,
ব্রিটিশ ওয়ার উইকেট, তারা শয়তান ছিল এটার জন্য নয়, বাট বিকজ উই ওয়ার উইকলিংস, কিন্তু এটা একমাত্র সেই কারণে আমরা ছিলাম দুর্বল। ওকে, উইকলিংস মানে দুর্বল। উই হ্যাড সিজড টু বিলিভ ইন আওয়ার সেলফস, আমাদের নিজেদের মধ্যে বিশ্বাসই ছিল না নিজেদের প্রতি। ইনস্টিড অফ ট্যাপিং দ্য সোর্সেস অফ আওয়ার ওন পাওয়ার, আমরা নিজেদের মধ্যে যে আমাদের ক্ষমতা আছে, ক্ষমতার যে সোর্স আছে সেটার সন্ধান না করে, ট্যাপিং মানে সন্ধান না করে, উই ওয়ার কন্টেন্ট টু পিক র্যাগস ফ্রম দ্য পিপলস ডাস্টবিন, অন্যের ডাস্টবিন থেকে আমরা র্যাগস কালেক্ট করা নিয়ে ব্যস্ত ছিলাম। মানে অন্যের যে কি বলে প্রবলেম, অন্যের মধ্যে যে দোষগুলো আছে সেগুলোকেই আমরা বেছে বেছে নিজেদের কারে নিয়ে এসেছি। আনলাইক গান্ধী ছাড়াও ট্যাগর বিলিভড ইন দ্য পাওয়ার অ্যান্ড রিসোর্সেস অফ সায়েন্স, উনি সায়েন্সের পাওয়ার এবং রিসোর্সের প্রতি বিশ্বাস রাখতেন। যদিও হি ড্রেডেড দ্য প্রসপেক্ট অফ ম্যান বিকামিং দ্য স্লেভ অফ মেশিনস ইনস্টিড অফ মেশিনস বিং দ্য স্লেভস অফ ম্যান, যদিও তিনি কি ভয় পেতেন যে মানুষ যেন মেশিনের দাস না হয়ে যায়, বরঞ্চ মেশিন হবে মানুষের দাস, এটাই উনি চাইতেন। ইনফ্যাক্ট হি ড্রেডেড এভরি ফর্ম অফ অর্গানাইজড পাওয়ার, এবং তিনি যে কোনো অর্গানাইজড পাওয়ারকে উনি কি করতেন, ভয় পেতেন, যেটা কিনা সোশ্যাল হতে পারে, পলিটিক্যাল হতে পারে বা ইন্ডাস্ট্রিয়াল, যেটা কি করতো, ইগনোর করতো হিউম্যান ভ্যালুজ, যেটা হিউম্যান ভ্যালুজ বা এথিক্স, এটাকে কি করতো, ইগনোর করতো, এবং টেন্ডেড টু স্টিপল দ্য পার্সোনালিটি অফ ম্যান। স্টিপল দ্য পার্সোনালিটি অফ ম্যান মানে হলো যে মানুষের যে মানে কোনো একটা করা ইচ্ছা, যেমন রাইট, আমাদের যে রাইটগুলো আমাদের কনস্টিটিউশন দিয়েছে সেটাকেই বলা হচ্ছে পার্সোনালিটি অফ ম্যান। আমরা সেই রাইটসের মাধ্যমে আমরা আমাদের বক্তব্য পেশ করি, আমরা সব কিছু বলতে পারি, তাই না, যে কোনো কিছু বলতে পারি, যে কোনো কিছু করতে পারি। তো সেইটাকে ওনারা কী করে দিত, সেই সংস্থাকে উনি ভয় পেত, সেই পাওয়ারকে ভয় পেত যেটা মানুষের এই ক্ষমতাগুলোকে স্টিপেল করে দেয়। স্টিপেল মানে চোখড, আটকে দেয়। যদিও outside India, Tagore upheld and interpreted the ইন্ডিয়ান ফিলোসফি অফ লাইফ, যেহেতু মহান করে তুলেছিলেন, আফেল মানে মহান করে তুলেছিলেন কি, ইন্ডিয়ান ফিলোসফি অফ লাইফ, ঠিক আছে, লাইফের যে ফিলোসফি ইন্ডিয়ানদের, সেটাকে উনি আউটসাইডে মহান করে তুলেছিলেন। কিন্তু ইন হিজ কান্ট্রি, তার নিজের দেশে, হি ওয়াজ দ্য সিভিয়ারেস্ট ক্রিটিক অফ হিজ সোশ্যাল ইনস্টিটিউশনস, কিন্তু তিনি তার নিজের দেশে নিজের সোসাইটির সবচেয়ে বড় ক্রিটিক ছিলেন এই যে রিলিজিয়াস প্র্যাকটিসগুলো। ওকে, হুইজ এনকারেজ, যেটা কি এনকারেজ করতো, সুপারস্টিশন, ইনইকুয়ালিটি অ্যান্ড টলারেটেড জাস্টিস। টলারেটেড জাস্টিস মানে হলো যে তুমি সহ্য করে আছো, মুখ বুজে সহ্য করা। ওকে, সেটার কথাই বলা হচ্ছে, মুখ বুজে সহ্য করা, অন্যায়কে মুখ বুজে সহ্য করা, যেটা সাহায্য করতো, মানে সেই সমস্ত রিলিজিয়াস প্র্যাকটিস যেটা এই সমস্ত শেখাতো, সেগুলোকে উনি কিন্তু ক্রিটিসাইজ করেছিলেন। তাহলে এইখানে এই যে মূল বক্তব্য, প্যাসেজ কিন্তু দুর্দান্ত প্যাসেজ, এবং এই ধরনের প্যাসেজ WBCS এর জন্য খুব ইম্পর্টেন্ট। তাহলে এখানে মূল পয়েন্টগুলো কি সেটা তোমাদের আমি বলে দিচ্ছি, যে ট্যাগরের মূল বক্তব্য কী ছিল। ট্যাগরের মূল কি, পলিটিক্স যেটা আছে, যেটা আনরেস্ট তৈরি করে, সেই পলিটিক্সকে উনি পছন্দ করতেন না। ওকে, সেটার প্রতি তার কি ছিল, একটা ঘৃণা ছিল। তার মতে কি ছিল, তার মতে তার কান্ট্রিম্যানরা কী ছিল, কলোনিয়ালে আবদ্ধ হয়ে পড়েছিল, তার কারণ তার কান্ট্রিম্যানদের মধ্যে নিজেদের মধ্যেই কোনো বিলিভ ছিল না, নিজেদের মধ্যকার যে শক্তি সেটাকে তারা অনুধাবন করতে পারতো না। বাস, এটা গেল তোমার সেকেন্ড লাইন। ঠিক আছে, সে কি করেছিল, সে সাপোর্ট করতো না, কিসেকে সাপোর্ট করতো না, কোনো পাওয়ারকে উনি সাপোর্ট করতো না, যেটা কি করবে, পাওয়ার মানে এখানে এই যে এত কিছু লেখার দরকারই নেই, এই যে পলিটিক্যাল পাওয়ার, ওয়েদার পলিটিক্যাল, ইন্ডাস্ট্রিয়াল লেখার দরকার নেই। হি ডিড নট সাপোর্ট এনি পাওয়ার হুইচ, যেটা কি করতো, যেটা মানুষের হিউম্যান ভ্যালুকে কমিয়ে দেয়, ডিভ্যালুড দ্য থিঙ্কিং অফ হিউম্যান বিং, অথবা মানুষের যে রাইট টু এক্সপ্রেশন সেটাকে স্টিপিল করে দেয়, সেটাকে উনি কখনোই পছন্দ করতো না। লাস্ট লাইনে কি লিখবে, যদিও ট্যাগর কি করেছিল, বাইরের কান্ট্রিগুলোতে আপহেল্ড করে দিয়েছিল কিসের, ইন্ডিয়ান ফিলোসফি অফ লাইফকে, তবুও তিনি কি ছিলেন, ক্রিটিক ছিলেন আমাদের সোশ্যাল যে স্টিগমা, এগুলোকে স্টিগমা, তাই তো, এগুলোকে বলা হয় যে ইনইকুয়ালিটি, সুপারস্টিশন অ্যান্ড টলারেটেড জাস্টিস, এগুলো সবগুলো মিলে হলো আমাদের স্টিগমা।
অন্ধকার, যে কুসংস্কার, এগুলোর কথা বলছে, ঠিক আছে, স্টিগমাস লিখে দেবে। হ্যাঁ, এগুলোকে উনি কী করেছিলেন, এগুলোর উনি ঘোর বিরোধী ছিলেন বা ওয়ের ক্রিটিক ছিলেন। ওকে, এই ছিল মূল পয়েন্ট। তাহলে এই মূল পয়েন্ট এইভাবে তোমাকে বুঝে নিতে হবে। এবার তোমরা নিজেরা লেখার চেষ্টা করো। আমি 2 মিনিট সময় দিচ্ছি, 4টে লাইনের বেশি হবে না। তোমরা নিজেরা একটু খুব সুন্দর করে সাজিয়ে প্রথমে রিপ্রেজেন্ট করো, তারপরে আমি নিজে দেখিয়ে দিচ্ছি। ট্রাই ইট, প্রত্যেকে ট্রাই করো ঠিক যেভাবে আমি বললাম। প্রত্যেকে ট্রাই করো। সবসময় মূল পয়েন্টের ওপর বেস করে লিখবে এবং অবশ্যই নিজে বানিয়ে লিখবে। কোনো সেন্টেন্স এখান থেকে কপি করবে না। তোমরা লেখো আর আমি আমারটা এইদিকে ফ্রেম করতে থাকি। প্রত্যেকে ট্রাই করো। প্রত্যেকে ট্রাই করো। দেখে নাও যে কিভাবে আমরা লিখব। ট্যাগোর had a contempt for the politics. কি পলিটিক্স? হুইচ পলিটিক্স? আচ্ছা, পলিটিক্স অব ডিসরাপটিভ নেচার, এইভাবে করে দাও। লিডিং টু, লিডিং কি করে? লিডিং টু আনরেস্ট, যেটা আনরেস্ট ক্রিয়েট করে। ব্যাস হয়ে গেল। তাহলে ট্যাগোর হ্যাড এ কন্টেম্প্ট ফর দ্য পলিটিক্স অফ ডিসরাপটিভ নেচার লিডিং টু আনরেস্ট। দেখতে থাকো, প্রত্যেকে মেলাবে নিজেদেরটা একটু, যেরকম লিখছো। ভেরি গুড, প্রত্যেকে ট্রাই করছো। তারপরে কালকে তো হোমওয়ার্কে তোমরা এটা লিখবেই। এরপরে অ্যাকর্ডিং টু হিম, অ্যাকর্ডিং টু হিম কি? হিজ কান্ট্রিম্যান had become, কি হয়েছিল? কলোনিয়াল সাবজেক্টস। কলোনিয়াল সাবজেক্টস মানে হলো কলোনিয়ালে আবদ্ধ হয়ে পড়েছিল। বিকজ দে ল্যাকড সেলফ বিলিভ, তাদের নিজেদের মধ্যে সেলফ বিলিভ ছিল না। প্রত্যেকে নিজেদেরটা মেলাতে থাকবে। ভেরি গুড, প্রত্যেকে ট্রাই করছো। হি ডিড নট সাপোর্ট এনি কাইন্ড অফ পাওয়ার, such power লেখো, any kind of such power which
যেটা কি করে, হুইচ ডিফাইড, চ্যালেঞ্জেস আর কি, ডিফাইড হিউম্যান ভ্যালুস, মানেই হলো যে যেটা হিউম্যান ভ্যালুসকে কি করে, কমায়। ওকে, ডিফাইড হিউম্যান ভ্যালুস মানে যেটা হিউম্যান ভ্যালুকে চ্যালেঞ্জ করে, ডিফাইড হিউম্যান ভ্যালুস অ্যান্ড স্টিফেলড, কি করে, ম্যানস রাইট, ম্যানস রাইটস, তার যে রাইটসগুলো সেটাকে কি করে, স্টিফেল করে। যদিও দো ট্যাগর upheld, upheld খুব সুন্দর ইংলিশ, এই জন্য আফেল্ডই রাখলাম, upheld the philosophy of Indian life, সরি ইন্ডিয়ান বড় হবে, Indian life outside India. He was the greatest critic of the social stigmas of his time, যে তার সময়কার, কারণ এখন আর তো সেটা আছে কি না নেই সেটা আমরা জানি না, অফ হিজ টাইম। তাহলে ভালো করে প্রত্যেকে দেখে নাও কি করলাম, দেখে নাও আনসার। ট্যাগোর হ্যাড এ কন্টেম্পট ফর দ্য পলিটিক্স অফ ডিসরাপটিভ নেচার, যেটা কি করে, লিডিং টু আনরেস্ট। অ্যাকর্ডিং টু হিম হিজ কান্ট্রিমেন had become colonial subjects because they lacked self belief, তারা নিজেদের সেলফ বিলিভ ছিল না, এটা তার মতে, তাই কারণে তারা কি হতো, কলোনিয়াল সাবজেক্টসে বা কলোনিয়ালের শৃঙ্খলে আবদ্ধ ছিল। হি ডিড নট সাপোর্ট এনি কাইন্ড অফ সাচ পাওয়ার, যে এমন পাওয়ারগুলোকে সে সাপোর্ট করতো না যেটা কি করে, ডিফাইড হিউম্যান ভ্যালুস, যেটা হিউম্যান ভ্যালুসগুলোকে ডিফাইড করে, অ্যান্ড স্টিফেল ম্যানস রাইটস, মানুষের অধিকারগুলোকে স্টিফেল করে দেয়, চোক্ট করে দেয়। যদিও ট্যাগর upheld the philosophy of Indian life outside India, he was the greatest critic of the social stigmas of his time. Is it clear to you all? Is it clear to you all? প্রত্যেকে বুঝতে পেরেছো? প্রত্যেকে বুঝতে পেরেছো? এটা ইউকেএসএ থেকে নেয়া, আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো। ওকে, ভেরি গুড, ভেরি গুড। এবার আমরা যেটা করব, এই বিসিএসে এই ধরনের প্রিসাইসই আসবে। ওকে, বিসিএসে এই ধরনের তোমরা যত পড়বে তত জানতে পারবে। তো আমরা এবার একটা টাইটেল ভাবি দেখি, তোমরা টাইটেলকে কেমন লেখো। ওহো, এইখানে লেখা যাবে না, সরি সরি সরি, কালিগুলো না হলে হয়ে যাবে, সরি, আমরা একটু নিচে করে দিই টাইটেলটাকে। তোমরা কিন্তু পরীক্ষায় ওপরেই লিখো টাইটেল, হ্যাঁ, নাহলে কিন্তু সমস্যা আবার। টাইটেল, টাইটেল কি হবে করো প্রত্যেকে, প্রত্যেকে টাইটেল কি হবে, না পলিটিক্যাল অ্যাসপেক্ট নয়, না পলিটিক্সের ওপরে ট্যাগোরের থিঙ্কিং নয়, এখানে সোসাইটি, সোসাইটির ওপরে ট্যাগোরের যে একটা বিশ্লেষণ, কি ধরনের বিশ্লেষণ, সেন্সোরিয়াস বিশ্লেষণ, নিন্দাসূচক, মানে ক্রিটিক্যাল, সেন্সোরিয়াস। ওকে, তাহলে আমরা কি করব, ট্যাগোরস censorious view on Indian society.
on Indian society. Is it clear to you all? বুঝতে পেরেছো প্রত্যেকে? সেন্সোরিয়াস ভিউ, ওকে। সেন্সোরিয়াস ভিউ মানে হলো ক্রিটিক্যাল যে অ্যানালাইসিস সেটার কথা বলছে। সোসাইটিতে ট্যাগরের যে অ্যানালাইসিস সেটাকে বলা হচ্ছে, এক মিনিট, আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো। এবার আমরা সেন্টেন্স স্ট্রাকচার আমি নিয়েছি, যে আমাদের পরীক্ষায় সেন্টেন্স স্ট্রাকচার তো লিখতে হয়, তো সেটার জন্য নেওয়া হয়েছে। দেখে নাও, এডিটোরিয়াল রাইটিংয়ের ক্ষেত্রে ব্যবহার করতে পারবে। কনক্লুডিং পার্ট অব এনি সোসাইটি রিলেটেড ইস্যুস, যেখানে কি এডিটোরিয়াল রাইটিংয়ে তোমার কাজে লাগবে। এক মিনিট একটু ওয়েট করো। একটু ওয়েট করো প্লিজ। দেখে নাও, দো গভর্নমেন্ট হ্যাজ বিপড আপ, বিপড আপ মানে হলো টাইটেন, ওকে। বিপড আপ মানে মনে রাখবে টাইটেন, বিপড আপ দ্য ড্যাশ, মানে তুমি এখানে ধরো উমেন সিকিউরিটি নিয়ে লিখতে দিয়েছে, তুমি লিখলে যে যদিও গভর্নমেন্ট কি করেছে, টাইটেন দ্য উমেন সিকিউরিটি অ্যান্ড হ্যাজ এনাক্টেড ডিফারেন্ট লস, গুড পলিসিস, যে ভালো যে পলিসিসগুলো আছে, আর অফেন ফ্রাস্ট্রেটেড, যে কি হয় একদম ফ্রাস্ট্রেটেড হয়ে যায়, ইন ফ্রাস্ট্রেটেড ইন দেয়ার এনকাউন্টার, যে তারা যখন এনকাউন্টার করবে উইথ ফ্যাক্টস অ্যান্ড ইমপ্লিমেন্টেশন, যে তারা যখন এই যে ইমপ্লিমেন্টেশন এবং ফ্যাক্টসের জালে কি হয়ে যায়, যখন তারা একদম আটকে যায়, তখন তারা কি হয়, যে মানে পলিসিগুলো কি হয় ঠিক মতো কি হয় না, যে ইউজ করা যায় না, এই ইমপ্লিমেন্টেশন কেমন হবে বা কি করে হবে, বা ফ্যাক্টস কি, এই ঘটনার ফ্যাক্টসগুলোকে কীভাবে ব্যাখ্যা হবে, সেই ক্ষেত্রে এই সেন্টেন্সটা কিন্তু তোমরা লিখতে পারো, যে যদিও গভর্নমেন্ট হ্যাজ বিপড আপ দ্য সিকিউরিটি বা কি ইনিশিয়েটিভ, এখানে ইনিশিয়েটিভও লিখতে পারো, যে বিপড আপ করেছে মানে স্ট্রেনদেন করেছে ইনিশিয়েটিভটাকে, আরও জোরালো করেছে ইনিশিয়েটিভটাকে, এবং ডিফারেন্ট লস কি করেছে, এনঅ্যাক্ট করেছে, সেই ক্ষেত্রে কি বলে, কিন্তু দো দিয়ে সেন্টেন্স শুরু, এখানে তবুও, তবুও কি হয়, ভালো পলিসিসগুলো কি হয়, ফ্রাস্ট্রেটেড ইন দেয়ার এনকাউন্টার, যে তারা যখন আর কি হতে যায়, পলিসিসগুলো যখন রান করতে যায়, তখন কি হয়, যখন এই ইমপ্লিমেন্টেশন এবং ফ্যাক্টস এর মাঝখানে যখন বেচারা পড়ে যায় এই লসগুলো, ঠিক আছে, গুড পলিসিসগুলো, তখন আর কি হয় না, সেটা আর এগোতে পারে না। ঠিক আছে, এটার কথাই এখানে ব্যাখ্যা করেছে। তোমরা এই সেন্টেন্সটা কিন্তু লিখতে পারো, খুব সুন্দর সেন্টেন্স। দেখবো কে কেমন কোন জায়গায় ব্যবহার করতে পারো। ওকে, তো আজকে এই পর্যন্তই রইল। গুড নাইট টু ইউ অল। আজকে এই পর্যন্তই রইল। আমি একটু পরে দিয়ে দিচ্ছি এটা। ওহো, ব্যাটারি চলে গেছে। এক মিনিট। আমি সেভ করে দিলাম।